3, 2, 1 অ্যাকশন। কিউজি টেস্টের ক্যাজুয়াল পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দুজনই আছি, দুজনই হোস্ট, আবার দুজনই গেস্ট। আমি আছি ফারহান সাদিক, আমি এস এম আনাস ফেরদৌস, এবং আজকে আমরা একজন আরেকজনকে বিভিন্ন পাল্টা প্রশ্ন করব। অনেক মজার মজার কথা হতে পারে, জ্ঞান গর্ভ কথা হতে পারে, দেখা যাক। আচ্ছা ভাই, প্রথমে আমি একটা কোশ্চেন করি। শিওর। সেটা হচ্ছে হোয়াট ইজ সাকসেস? হোয়াট ইজ সাকসেস? এটা খুবই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, সোজা কোশ্চেন না। এটাকে এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করে। কারো কাছে সাকসেস মানে টাকা, মেজরিটি কেসে 70 to 90% কেসে সমাজে সাকসেস মানে টাকা। অনেকের কাছে সাকসেস মানে পাওয়ার, অনেকের কাছে সাকসেস মানে ফ্যামিলি, আর লাস্টে হলো পিস। আর আরেকটা বড় শতাংশ দলের কাছে সাকসেস মানে পরকালের প্রাপ্তি বা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। সো এটা অ্যাকচুয়ালি কোনো সাবজেক্টিভ ওয়েতে আমি মাপতে পারবো না। যেমন যে কোনো বিজনেসম্যানকে জিজ্ঞেস করলে সে বলবে ফ্যাক্টরি বিজনেস, টাকা যত বড় হবে। আবার একটা গ্রামের বা যে কোনো একটা মসজিদের ইমামকে বললে সে বলবে যে আমার টাকা নেই, কোনো ইন্টারেস্টই নেই, আমি পরকালের সন্তুষ্টির জন্য চাই। সো সাকসেস অ্যাকচুয়ালি একটা সাবজেক্টিভ ব্যাপার, এটা কমপ্লিটলি পার্সন টু পার্সন ভ্যারি করে। তোমার মতে কি মতে? তোমার মতে সাকসেস মানে কি? আমার মতে সাকসেস মানে, সাকসেস জিনিসটা আসলে পার্মানেন্ট না। পার্মানেন্ট বলতে আমি ক্লাস 7-এ যেটাকে সাকসেস মনে করতাম, মানে ক্লাস 12 ওটা এটা হলে সাকসেস, ওটা আবার চেঞ্জ হয়। ভেরি ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা সত্য তো। আরে তাই তো, মানে তাই তো 12 এ এই মানে যখন ইউনিভার্সিটিতে আসলাম, এটা 5 বছর পরে এটা হলে সাকসেস। হ্যাঁ। আবার এখন মনে হচ্ছে ওইটা হলে সাকসেস। ছোটবেলায় ভাবতাম রোল এক করা সাকসেস, তারপরে মনে হয়েছিল চান্স পাওয়া সাকসেস, এখন মনে হয় বিজনেস বার হলে সাকসেস। এটা আসলে ভ্যারি করে, সাকসেসের কোনো এন্ড নেই। তবে সাকসেস একটা ভাবে করা যায়। যেমন আমি আসার সময় আনাস ভাইয়ের একটা নোটপ্যাড দেখলাম, সেখানে 20টা কাজ লেখা রয়েছে। আজকে আমি বললাম কখন হইলো এই কাজটা, মেট্রোতে বসে বসে লিখছেন। নোটপ্যাড কি আছে নাকি? না নোটপ্যাড না। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে ওটা হচ্ছে খাতায় লিখছে সে। এখন ওখানে অনেকগুলো টিক, মনে 15-16টা হয়ে গেছে, মানে 70% কাজ হয়ে গেছে। হয়তো 100% হবে না, বাট আমার কাছে সাকসেস হচ্ছে আমি সারা দিনে সকালবেলা যে প্ল্যানটা করছি বা গতকাল রাত্রে যে প্ল্যানটা করছি ওটা আজকে করতে পারছি কিনা কমপ্লিটলি, দ্যাটস সাকসেস। মানে ছোট ছোট জিনিস নিয়ে একটা জিনিসের আসলে আমার কাছে এমন মনে হয়। এটা হলো ওই যে থিমটা হলো অ্যাটমিক হ্যাবিটস বা কাইজেন, যে 1 to the power 365 equals to 1, 1.01 to the power 365 equals to 37.78, মানে 38। আমি আর্টসে পড়ি, আমার কাছে না আর্টসের বিষয় না, সিম্পল ক্যালকুলেশন, যে তুমি যদি ডেইলি ছোট ছোট স্টেপ নাও, এইটা যদি কম্পাউন্ড করা হয় তাহলে অনেক বড় একটা অ্যামাউন্ট আসে। আমার কাছে সাকসেস হলো কারেন্টলি, এই যে তোমার কথা অনুযায়ী অ্যাকচুয়ালি কারেন্টলি, যে আমার বিজনেসটা যতটা বড় হয়, আমি যত বেশি মানুষের হেল্প করতে পারি, যত বেশি মানুষকে রিচ করতে পারি। নেক্সট কোশ্চেন ফারহান, নেক্সট কোশ্চেন কি হইতে তো এখন আমি বলতে চাই যে সাকসেসের যেহেতু আমার আনসার অনুযায়ী যদি এটা আমাদের দাঁড়ায় যে একটা পার্টিকুলার টাইম অনুযায়ী এটা ভ্যারি করে, তো এখন আপনার বয়স কত? মানে যদি আমি রিয়েলিস্ট, আমার হলো 27-28 হবে এবার। 27 দেখে বোঝা যায়, দেখে 35 লাগে। আচ্ছা, তাহলে এই 27 বছর বয়সে এই পর্যন্ত যতটুকু আসছে না, এত এই পর্যন্ত কি সাকসেসফুল কিনা? এই পর্যন্ত সাকসেসফুল যদি আমি আমার সংজ্ঞায় বলবো, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল বলবো। এবং ইভেন সমাজেরও বেশ কিছু সংজ্ঞায় আমার মিলে যায়। সমাজ যেটাতে মিলে, কিছু জায়গায় বেশ ঘাটতি আছে। একাডেমিক সাকসেস আমি বলবো না টোটালি, কিন্তু মানে যদি আমি বলি যে টাকা পয়সা কামানো বা এস্টাবলিশড হওয়া লাইফে, সেটা আমার মনে হয় আমি অনেক কম বয়সে হইতে পারছি। তোমার ক্ষেত্রেও তো সেম? আমার ক্ষেত্রে ওই যে সামাজিক বিষয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আছে, আবার কিছু কিছু জায়গায় ওই যে চেঞ্জ হয়তো, সাকসেসের সংজ্ঞা তো চেঞ্জ হইতে থাকে। যেমন এই কিছুদিন আগ পর্যন্ত ছিল যে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম এই পর্যন্ত, এখন যে আবার সাকসেসটা ডিপেন্ড করে আমি কোন জায়গায় ভালো চাকরি করতেছি কিনা। হোয়াটএভার আপনি যাই করেন না কেন, বাসায় কল দিলে বলে না সরকারি চাকরি করতে হবে। তো এই জায়গায় আসলে ভ্যারি করে। আবার 5 বছর পরে বলা যাবে এটার উত্তর, মানে এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ওকে বলা যায়, আবার একটু ঝামেলায় পড়তে হতে পারে। এখন আর্লি এস্টাবলিশমেন্ট আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আর্লি এস্টাবলিশমেন্ট নাকি লেট এস্টাবলিশমেন্ট? এই জায়গাটাতে লাইফের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। একটা স্ট্যাটাস পড়ছিলাম, খুব মানে সুন্দর একটা স্ট্যাটাস, যে একটা লোক খুব কম বয়সে চাকরি পাইলো, বিসিএস পাইলো, এস্টাবলিশ হইলো, দেন লোকটার ক্যান্সার হলো, মরে গেল। যেমন কয়েকদিন আগে একজন বুয়েট ফার্স্ট 15 ব্যাচের মারা গেলেন। উনি কিন্তু এস্টাবলিশড, মানে পাশ করছে, সম্ভবত বিদেশে না কোন জায়গায় আছে, বউ বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ এস্টাবলিশড। হঠাৎ করে মরে গেলেন 20 হঠাৎ, মানে ওনার লাইফটা খুব দ্রুত ট্র্যাকশন ক্যাচ করলো, হঠাৎ করে অফ হয়ে গেল। আবার অনেকের আছে যে, যেমন KFC যে ফাউন্ডার 50-60 যাও কিছু করে নাই, দেন ট্র্যাকশন পাইছে, দেন এস্টাবলিশমেন্ট হয়েছে। সো আর্লি এস্টাবলিশমেন্ট যদি আমাদের কান্ট্রি স্ট্যান্সে বলি, হ্যাঁ আমাদের কান্ট্রি স্ট্যান্সে অ্যাকচুয়ালি আর্লি এস্টাবলিশমেন্ট দরকার, অ্যাকচুয়ালি দরকার আমাদের কান্ট্রি এস্টাবলিশমেন্ট। কিন্তু যদি আমি মানে ওভারঅল সিনারিও বলি, লাইফ অ্যাজ এ হোল এস্টাবলিশড আমি কবে হইলাম, এটা অ্যাকচুয়ালি
ডাজেন্ট ম্যাটার, এক একজনের ক্ষেত্রে এক এক স্টোরি। কারো খুব দ্রুত উঠে দ্রুত থামে যায়, আবার কারো আছে উঠতেই থাকে, কারো আছে স্লো উঠে। সো আমার মনে হয় আর্লি স্ট্যাবলিশমেন্ট, ইফ ইউ আস্ক মি, আমি যদি আমার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে বলে, আমি চাবো তারা দ্রুত এস্টাবলিশড হোক। তোমার মতামত কি এটাতে? আমার মতামত হচ্ছে যদি আর্লি এস্টাবলিশড হয় কোনো সমস্যা নেই, মানে হইলাম আমি আর্লি এস্টাবলিশড হইলাম, কিন্তু সেটা পার্মানেন্ট হওয়া লাগবে। পার্মানেন্ট, হ্যাঁ। মানে আমি দেখা গেলো আর্লি এস্টাবলিশড হইলাম, আমি গাড়িতে চড়লাম, আমি একদিন বার্গার পিজা খাইলাম, আমি টাকা উড়াইলাম লাখ লাখ, হ্যাঁ এই ঘুরলাম ওই দেশ বিদেশ, কিন্তু আবার নেক্সট মান্থে আবার আমি গরিব। হ্যাঁ, মানে এইটা হইলে আবার হইলো না। মানে যদি জিনিসটা পার্মানেন্ট হয়, পার্মানেন্ট হয়, তাইলে আমি ঠিক আছে। এখন আপনি বলেন এখানে যে ফ্যাক্টরটা আছে, বাংলাদেশে যেমন একটা জিনিস চলো না, ভাইরাল হয়ে গেছে হলো, ও হলো ভাইরাল। তো ভাইরাল, হঠাৎ ভাইরাল মানে হলো e⁻x কার্ভের মতো এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে। এখন অনেকে এটাকে মনিটাইজ করতে পারে বিজনেসের দিক থেকে, মানে যাদের একটু মাথা আছে বা যাদের অ্যাডভাইজার লেভেলে মানুষজন আছে, যে না বলে যে না এটা করিস না বা এটা কর, এটাকে এইভাবে কনভার্ট কর, ওরা অ্যাটেনশনটাকে কোনো একটা ক্যারিয়ারে কনভার্ট করতে পারে। আর আরেকটা বড় শতাংশ মানুষজন আছে যারা অ্যাকচুয়ালি হঠাৎ করে সাকসেস পায় জিনিসটা কন্ট্রোল করতে পারে না। মানে হঠাৎ করে হয় অহংকারী হয়ে যাবে, না হয় খুব অপচয়কারী হয়ে যাবে, না হয় মাদকাসক্তির দিকে যাবে, বা কোনো একটা এমন খারাপ দিকে ঢুকবে সে নিজেকে আর কন্টেইন করতে পারে না, ফলশ্রুতিতে গায়েব হয়ে যায়। এবং এটা আর্লি এজে হইলে আরো বেশি ঝামেলা, কারণ ভাই এটা 20 বছর বয়সে কারো হাতে লাখ টাকা ধরে দিলে ভাই গাটাই গরম হয়ে যেত, যে ভাই মেলা টাকা তো আমার ভাই, কারণ 500 টাকাও দেয় না বাপ মা, হঠাৎ করে লাখ টাকার একটা বান্ডিল কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, সো এটা একটা ভালো পয়েন্ট যে আর্লি স্টেজ এস্টাবলিশমেন্টটার মনে হয় বেসিকটা, যে ফাউন্ডেশনটা, এটা স্ট্রং হওয়া উচিত, যে এমন কোনো একটা জায়গা থেকে আমি এস্টাবলিশড হয়েছি যেটা অ্যাকচুয়ালি মানে টিকবে সময়ের সাথে। আচ্ছা, এই সময় এসে আর্লি এস্টাবলিশড কেউ যদি হইতে চায়, তাহলে তার কি করতে হবে? হ্যাক্স কি? মানে আমরা সাধারণত কিন্তু এটা দেখি যে ঘরে বসেই লাখ টাকা, প্রথম পয়েন্ট হলো এই টাইপের স্ক্যামের শিকার হওয়া যাবে না। ঘরে বসে লাখ টাকা ইনকাম করা যায়, পরিশ্রম না করে লাখ টাকা, টাকা কামানোর শর্টকাটস, এই স্কিল শিখলে কোটি টাকা। বিশ্বাস করো, তুমি আজকে কখন থেকে কাজ শুরু করছো? অ্যারাউন্ড সকাল 6:15 উঠছি। 6:15 থেকে উঠে এখনো কিন্তু কাজ করতেছো, তুমি কিন্তু রেস্ট নাওনি, এবং তুমি এখান থেকে বের হয়ে কাজ করবা। আমি 6টাতে উঠি না, 9টার দিকে উঠছি, ওখান থেকেই কন্টিনিউয়াসলি আই এম ওয়ার্কিং, অ্যারাউন্ড আমার রাত 2টা বাজবে করতে করতে। সো ধরে নাও সমাজের কথা, আমরা কিছু ইনকাম করি দুজনেরই হালাল ইনকাম আছে, তার মানে আমাদের অ্যাটলিস্ট দিনে 10 থেকে 12 ঘন্টা এখানে প্রপারলি ইনভেস্ট করতে হচ্ছে, সেখান থেকে বিনিময়ে আমি কিছু হালাল রুজি ইনকাম করতে হচ্ছে, রাইট? সো তুমি যদি এই স্ক্যামে বিশ্বাস করো যে তুমি দিনে বাসায় বসে 2 ঘন্টা এরকম করবা, টাকা চলে আসবে, হ্যাঁ এক দুইবার আসতে পারে, বাট দ্যাট ওন্ট বি এ স্টেবল সোর্স অফ ইনকাম। এরপরে যদি আর্লি এস্টাবলিশমেন্টের কথা বলি, বেশ কিছু পথ বর্তমানে বাংলাদেশে শুরু হয়েছে। যেমন আর্লি এস্টাবলিশমেন্টের সবচেয়ে বেস্ট পথ কি? বিজনেস। এটাই তো সত্য কথা। মানে যতজন তুমি আশপাশে তাকিয়ে দেখবা আর্লি স্টেপ, এত কম বয়সে তো হঠাৎ করে কেউ বিসিএস দিবে না তোমার, তাই না? বিসিএস ফারহান তো বিসিএস দিয়ে আসছিল। হ্যাঁ, রেজাল্ট কি ফারহান? রেজাল্ট কি? আমার কাছে ওরা 25 মার্ক মতো পাবে। না মানে বিসিএস এ ওরা আমি এবার যাচ্ছি না পরীক্ষা দিতে, যদি যে দেখি যে ওরা আমার কাছে আবার নাম্বার চাই না, সেটাই মানে আমি সব দাগাই দিছি, 200টাই দাগাই দিছি, ভুল তো যাবে ফর শিওর। তো দেখলাম যে কাটকুট করে 25 ওরা পায়, তো আমি আর ওইদিকে যাচ্ছি না ইদানিং। সো যদি বিসিএস এর কথা বলি বা প্রাইভেট জবের কথা বলি, এটা তো আমার গ্র্যাজুয়েট করতে লাগে, দেন স্কিল ডেভেলপমেন্ট লাগে, দেন এগুলা হয়। কিন্তু যদি মেজরিটি মানুষজন আর্লি এস্টাবলিশমেন্ট বলতে বাংলাদেশে কি বুঝায়? যে ভার্সিটি লাইফ শুরু হইতেই বা চলাকালীন আমি কামাচ্ছি। চলাকালীনের বেস্ট উপায় হলো টিউশনি। এটা নিয়ে কোনো ডাউট নেই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ টিউশনি করছে। দেন ওই টিউশনির টাকাটাকে ইউটিলাইজ করা। মেজরিটি মানুষজন যেটা পারে না সেটা হলো এই টাকাটা ইউটিলাইজ করতে পারে না। যেমন আমি তো টিউশনি করায় একটা সময় অ্যাট সাম পয়েন্ট আমি 6 ডিজিট শুধু টিউশনি করে কামাইছি। দেন ওটাকে আমি আমার একটা বিজনেসে কনভার্ট করছি। সো বিজনেস ক্যান বি এনি বিজনেস। এটাকে অ্যাকচুয়ালি যদি আমরা অবজেক্টিফাই করি যে না কন্টেন্ট ক্রিয়েশনে যাওয়া উচিত বা এডটেকে যাওয়া উচিত, এটা পুরা একটা ডিফারেন্ট ব্যাপার। কেউ ওইটাতে উঠবে, কেউ এইটাতে উঠবে, একজন এক একটাতে উঠবে। সো তোমাকে দেখতে হবে যে তুমি ওই যে আরেকটা জিনিস নিয়ে পড়বা, ইকিগাই, জাপানিজ একটা টেকনিক আছে ইকিগাই। এখানে ধরো তোমার প্যাশন, টাকা পয়সা, ওয়ার্ল্ড কি চায়, সব কিছু ক্যালকুলেট করে একটা বের করতে হয় যে কোনটাতে আমি ভালো, কোনটাতে টাকা আছে এবং কোনটা পৃথিবীর দরকার। 3টা জিনিস যখন একসাথে হবে, দ্যাট ইজ কাইন্ড অফ এই মেইন 3টা পয়েন্ট। এটা মেইন 3টা পয়েন্ট একসাথে করলে এটা তোমার ইকিগাই। সো এটা খুঁজে বের করতে হয়, কারণ তুমি র্যান্ডমলি আমি যদি কালকে ফারহানের মতো ফানি ভিডিও বানাই, হবে না। আবার ফারহান যদি আমার মতো খুব কড়া করে কথা বলা শুরু করে, হবে না। সো একজনের ক্যারিয়ার প্যাথওয়েটা আলাদা, তোমাকে খুঁজে বের করতে হবে যে তুমি কোন বিজনেস লাইনে বা কন্টেন্ট ক্রিয়েশন ইজ এ গুড জার্নি। বাংলাদেশে আমার মনে হয় এখন এটার ভালো
মার্কেট আছে নাকি? আছে, ভালোই মার্কেট আছে, তবে একটু বুঝে করতে হবে আর কি। বুঝে করতে হবে, নিশ মানে খুঁজে নাকি? একটু হ্যাঁ, যার যেটাতে ভালো, দেখা গেলো একজন ফানি না, সে দেখা গেলো ফান করতে গেল, তারা একটা ঝামেলা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ জিনিসটা হচ্ছে এমন, দেখা গেলো কারোর ইনফোটেইনমেন্ট ভালো লাগে সে ওটা করুক, হ্যাঁ কারোর ফটোগ্রাফি অনেকদের দেখে। হ্যাঁ। ভাই যে আপনি দেখেন গ্রামের মধ্যে চাষবাস করতেছে, এটা হ্যাঁ, দেখতেছে না, হ্যাঁ। বিসমিল্লাহ এগ্রো, তারপরে হচ্ছে চিত্ত Yes, মিডিয়া। হ্যাঁ, চিত্ত মিডিয়া খুবই সুন্দর ভিডিও বানা, ভালো লাগে। চিত্ত মিডিয়া বাসা আমাদের ঝিনাই দেয়। তো উনি কিন্তু তার যেটা ওই যে গ্রামীণ মানুষের সাথে কিন্তু এখনো তার কথা বলার স্টাইল অমনই রাখছে, হ্যাঁ, গ্রামের মতো এটা কোনো কিন্তু চেঞ্জ নাই, চেঞ্জ হয় না। হ্যাঁ, তার মতো করে এসে বলতেছে, তার মতো করেই জিনিসগুলো দিচ্ছে এবং মানুষ পছন্দ করতেছে। কারণ কি, আমরা এই যে এখন আছি জ্যামের মধ্যে, এখন এখান থেকে বের হয়ে দেখবো জ্যাম, তো ওই ভিডিও যখন আমি দেখতেছি দেখি মাঠের মধ্যে রোদের মধ্যে একজন বসে একটু ধোঁয়া বানাচ্ছে কেউ, খুব সুদিং লাগে ভিডিওটা দেখে। তো এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। সো আপনার যেইটা, আপনি যেই কাজে ভালো, আপনার সেটা করাই বেটার হবে। আরো একটা জিনিস ওই কথার সাথে অ্যাড করি, ভাই বললো যে টিউশনি করানোর সময় যে একটা ছোট যদি কিছু করা যায়, এক্ষেত্রে আমরা যেটাই মনে করি যে আমরা আর্ন করার শুরুতেই, মানে আর্ন দেখা হলো আজ করছি, করার পরে আমরা মনে করি আমাদের ফ্যামিলিকে আমার দেখতে হবে, মানে একদম শুরুতে আমরা এটা মনে করি। আমি বলবো মানে অনেকের দেখতে হয়, তাদেরকে আমি রেসপেক্ট করি, বাট অনেকে এমন আছে যারা আগ বাড়িয়ে দেখতে যায়। যদি কারোর এমন থাকে যে না, তুমি বাসায় টাকা না দিলেও ফ্যামিলি মেম্বাররা চলতে পারতেছে, আঙ্কেল আন্টি চলতে পারতেছে, তাহলে তুমি চেষ্টা করো যে মানে দাও, তবে মানে গিফট করো, মানে পার্মানেন্টলি তোমার মাসে 10,000 টাকা বাসায় পাঠাতেই হবে, এইটা থেকে একটু বের হয়ে তুমি চেষ্টা করো ওই টাকাটা দিয়ে নিজেকে কিছু করা যায় কিনা, আরেকটু বেটার করা যায় কিনা, আরেকটু ভালো করা যায় কিনা, কারণ আঙ্কেল আন্টিও কিছু না কিছু করতেছে, এই একটা খুবই ইন্টারেস্টিং একটা গেটওয়ে। এটা আসলে মাথায় আসতো না যে আমারও আল্লাহর রহমতে সুবিধা হয়েছে যে আমার বাসায় দিতে লাগে নাই, এখনো দিতে হয় না, আগামীতেও আল্লাহ মনে হয় না যে দিতে লাগবে। এটা সুবিধা হয় যে তখন একটু রিস্কি খেলা যায়। তুমি একটা জিনিস দেখো যে দেখবা যে মেজরিটি কোটিপতির পোলাপান খুব ভালো বিজনেস করতে পারে, যদিও দেখবা তোমার আমার চেয়ে বিজনেস নলেজ অত ভালো না, অত পড়ে নাই, অত কিছু জানে না, কিন্তু ও জানে যে আমি 30 ফেলাই, 1 ফেলাই, যা ফেলাই আমার বাপ আছে, আমাকে উঠায় নিয়ে যাবে। যার কারণে বিজনেস তো হলো হাই রিস্ক হাই রিওয়ার্ড, যে যত রিস্ক নেবে সে তত রিওয়ার্ড পাবে। সো তখন খুব রিস্কে খেলতে পারে। এখন আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের উঠার ক্ষেত্রে প্রাইম ঝামেলা হয় যে আমরা রিস্ক নিতে পারি না। এই যে আবার আরেকটা বড় ঝামেলা হয় যে এই যে ফ্যামিলির যে ব্যাপারটা, হ্যাঁ যাদের দিতে হয়, এটা আবারও বলবো, এর মানে এই না যে বাসায় টাকা দিও না, যদি তোমার ফ্যামিলির দরকার হয় তুমি তো মেইন ভরসা, এই জন্যই তো তোমাকে পাঠাইছে, হ্যাঁ দিয়ে, বাট না দিলেই নয়, তখন থেকে দেওয়া শুরু করো। যেটা হয় কি, দিতে যে মানে দেখা গেল একটা ইউনিভার্সিটিতে আপনাকে পাঠাইছে, আমাকে পাঠাইছে কেন, যে আমি এখান থেকে পড়ে ভালো কিছু করব, হ্যাঁ আমি পড়ার সময় কিছু করব, এটা কিন্তু আমাদের বলে না, মেজরিটি চায় না। হ্যাঁ, মানে হয়তো অনেকে করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিজনেসের যে বিষয়টা ভাইয়া বললো যে বড় লোকদের জন্যই বেসিক্যালি বিজনেস, এটা আমি মাঝে সাঝে বলি এখন অনেক সময় যে বিজনেস আসলে বড় লোকদের জন্য, বাট তারপরেও একটা কথা, মানে ওই যে লাখে একটা হোক, তারপরেও যারা গরিবের সন্তানরা থাকে এরাই কিন্তু আবার বড় বড় বিজনেসম্যান। মানে যে বিজনেসম্যান বাপের কথা বলছে সে তো আবার সেও তো জিরো থেকে উঠা কেউ একজন, জিরো থেকে উঠা স্টোরি অনেক আছে। আচ্ছা তোমাকে একটা কোশ্চেন করি, ধরো কেউ কন্টেন্ট ক্রিয়েশন আসতে চায় এখন 2026 সালে বাংলাদেশে, ধরে নাও তুমি লিলিপুট ফারহান না, তুমি শুরু করবা জিরো থেকে, হোয়াট উড ইউ ডু? ভ্লগিংটা স্টার্ট করা যেতে পারে ফার্স্ট অফ অল। ওকে, মানে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে নিজের এলাকাকে আগে রিপ্রেজেন্ট করা, মানে এটা না যে আমি এলাকাকে তুলে একদম আকাশে পাঠিয়ে দিলাম, এমন কিছু না, মানে আমার এলাকাতে আমি ফ্যামিলিয়ার হওয়া, আমার এলাকার কালচারগুলো আমি তুললাম, আমার এলাকার মানুষ পছন্দ করে সেটা শেয়ার করবে, নিজের আশেপাশের স্কুল কলেজ আশেপাশের মানুষজন যাতে ওই স্কুলের ভিডিও দেখলো, ওই এলাকার সিঙ্গাড়া খাইতে ভালো লাগে, চপ খাইতে ভালো লাগে, আপনার দিনাজপুরের যে কোনো একটা ধরেন চা, আমি কাল দিনাজপুরে যাই, দিনাজপুরে ঘুরবো, আপনার স্কুলের সামনে যাবো, আপনার ভিডিওটা ঠাস করে শেয়ার দেন, বলো যা রে আমার স্মৃতি, টাইপস অফ, যতই হচ্ছে হার্ডকোর মানুষ হন না কেন, কিন্তু স্টিল আপনারা হচ্ছে যে মাঠটা দেখবেন এই আমার বাড়ি টাড়ি ছিল, একটা শেয়ার মেরেই দিই, এটা হবে। সো নিজের এলাকা, নিজের স্কুল, নিজের বন্ধু বান্ধব যেটা রিলেট করতে পারে এই টাইপের ভিডিও বানানো। আর যেহেতু এখনকার একটু আমরা পলিটিক্যালি সবাই অ্যালাইন্ড, সবাই এখন পলিটিক্স কিন্তু বুঝে টুকটাক, সো এই জায়গাটাতেও কিছু কিছু ছোট ছোট কাজ করা যায় যে এই সময়ের। সো কন্টেন্ট ক্রিয়েশনে এইভাবে আসতে পারে একজন ব্লগ, আরেকটা হচ্ছে রিলেটেবল ভিডিও, আরেকটা হচ্ছে যে ইনফোটেইনমেন্ট ক্যাটাগরির। হ্যাঁ, ফানি ভিডিও বা কমেডি ক্যাটাগরি কেন সাজেস্ট করতেছো না? ফানি কম্পিটিশন বাড়বে তাই না, এটা ফানি ভিডিও করাও ভালো, করতে পারে, কিন্তু ফানি ভিডিওর এখন অনেকে করতেছে। আর বাংলাদেশের ফানটা মানুষ পছন্দ করে, মানে যদি আমি রিচ চাই, ফানটা একটু বাংলাদেশের মানুষ একটু মানে
একটু অন্যরকম ফান পছন্দ করে, মানে দেখা গেল একজন এসে একটা ওই যে দেখবেন যে বাংলাদেশেই কিন্তু তাদের বাড়ি মাহা ফান টিভি নাকি জানো, আরে হ্যাঁ কাদার মধ্যে গোড়ায় চলে যাচ্ছে, শ্বাস করে বাড়ি খাচ্ছে, এগুলো কিন্তু আপনি 10-15 মিলিয়ন, প্রচুর আপনি 100-200 মিলিয়ন ভিউজ হয়। তারপরে আপনি হচ্ছে এইসব কিন্তু মানে এমন ফান আবার অনেকে পছন্দও করে, এমন ক্যাটাগরি আছেও, আপনি যাচ্ছে একজন লুঙ্গি খুলে দিল, এবার এইটা জিনিস আছে। সো ফানের ক্ষেত্রে প্রথমে ফান চুজ করতে গেলে যেটা হয় যে মিস্টেক হয়ে যেতে পারে রিচের জন্য, মানে রিচের জন্য আমি ফার্স্টেই এই কথাটা বলতেছি, যেই ভিডিও বানাক না কেন তার মেইন টার্গেট থাকে ভাই ভিউজ। আমরা এখন পডকাস্ট বানাচ্ছি, আমরা চাইবো এই পডকাস্টটায় 1 মিলিয়ন মানুষ ভিউজ, তাই না? এখান থেকে কাট করে ভিডিও যাবে, সেখানে একটা ওই যে একটা ট্যাগ দেওয়া হবে, মানে যাতে ভিউজ হয়। সো এই ও দেখবে যে ফানি ভিডিও আমার এটা তো ভিউ হলো না, আমি আরেকটু নিচে নামি, নিচে নামতে নামতে দেখা গেল বাড়ির থেকে বলতেছে এই আর বানাস। সো যাতে বাসার লোকজন রাগ না করে এই জন্য আমি ব্লগটা বানাবো। ব্লগের মাঝে তুমি একটু ফান করতে ইচ্ছা হইলো, দু একটা মিললো, বানাই দাও, সমস্যা নেই। সো এইটাই আমি সাজেস্ট করবো। এখন ভাই আমি কোয়েশ্চেন করি আপনার, লাইফে যে পর্যন্ত আসছেন, যে পর্যন্তই গেছেন, এর মধ্যে যদি স্টুডেন্টদের এখন বলতে হলে যে ইউনিভার্সিটি লাইফের আসলে গুরুত্ব কতটুকু, এখানে নিয়ে অনেকে অনেক প্রপাগান্ডা বর্তমানে সরাইছে যে ইউনিভার্সিটি লাইফ লাগে না, ভার্সিটি লাগে না, ভার্সিটি ডিগ্রি ইউজলেস। এই কথাগুলো যদি আমি ইউরোপ আমেরিকাতে বসে থাকে বলি, হ্যাঁ আমি 100%, আমি 1,000,000% এগ্রি করবো যে লাগেই না। কারণ ওর দেশের একটা স্ট্যান্স আছে, আরে ভাই ইউরোপ আমেরিকায় ফকির হইলেও আমার দেশের চেয়ে বেটার লাইফস্টাইল, বিশ্বাস করবা তুমি, মানে ও অনেক দিক থেকে আমার চেয়ে অনেক বেশি প্রিভিলেজ, অনেক বেশি বেটার থাকে। হ্যাঁ, আমরা যে এফোর্টটা দেই ডেইলি, এটা যদি আমেরিকাতে দিতাম ভাই ভালো কামাইতাম, এর চেয়ে মেলা কামাইতাম। কারণ বেশি কামাবো কেমনে, 1 টাকা সমান 120 টাকা ভাই, কইতে মিলে না তো। সো যারা বলে যে ভার্সিটি ডিগ্রি বোগাস, হ্যাঁ নিজেই বয়ে আছে বিদেশে, ঠিক আছে, হ্যাঁ তোমারে কইতেছে ভার্সিটি ডিগ্রি বোগাস। তুমি বাংলাদেশে ভার্সিটি ডিগ্রি ছাড়া মেজরিটি জায়গায় কথাই বলতে পারবে না, জানো, মানুষজন দামই দেয় না। তুমি জানো, ধরো কি ইন্টার পাস এই গেল, তুমি দেখবা মিনিমাম জব সার্কুলারগুলোতে একটা ভার্সিটি চায় বসে, যে মিনিমাম। তো আমার কথা এটা না যে তোমাকে বাংলাদেশের 1 নম্বর ভার্সিটি থেকে CG4 নিয়ে একদম পারস্য দেবে না, একটা মিনিমাম বিএসসি বিএ বা একটা অনার্স কমপ্লিট করা থাকলে বেশ কিছু জায়গায় তুমি সুবিধা পাবা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কারণ দেখো, তুমি যারা এটা বলছে ভার্সিটি ডিগ্রি বোগাস, তারা বলছে বিজনেস বা কন্টেন্ট ক্রিয়েশন। মানুষের কয়টা বিজনেসম্যান আছে, কয়টা কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই? এরা পপুলেশনের 1% না ভাই, পপুলেশনের 1% না, সার্ভিস হোল্ডারই তো বেশি, চাকরি করে খাওয়া মানুষই তো বেশি। সো তুমি আগে ওই কুলটা ঠিক রাখি আমি, যে আমি পাশ করে গেছি, যদি আমার বিজনেস বা কোনো কিছু ফেল করে আই ক্যান ফল ব্যাক টু দ্যাট। হ্যাঁ, যদি আমার নিজেরই ভার্সিটি শেষ হয়, যাই হোক আমার ইন্ডাস্ট্রিটাতে ট্যাগ বেচে খাওয়া যায় এবং আমি সাকসেসফুলি ট্যাগটা বেচতে পারছি। আমার সাথে টেক শুরু করা মানুষ অসংখ্য আছে ভাই। আমরা একই সাথে অন্তত 20 থেকে 25টা কোম্পানি শুরু করছিল, আল্লাহর অশেষ রহমতে আমি টিকে গেছি। এখন তুমি নাও টিকতে পারো। তো এখন ধরো যদি আমার এইটা সাকসেসফুল না হইতো, আমার ফল ব্যাক করতাম কোথায় আমি? আমার তো একটা পড়ে যাওয়ার জায়গা লাগতো। সেই জন্য ভার্সিটির মিনিমাম ডিগ্রিটা লাগে, মিনিমাম যতটুকু না হইলেই নয়। তো তোমার বলছি না CG4, তুমি পাশ করে বের হও। হ্যাঁ, আর এখানেও আবার ভার্সিটি ডিগ্রির ক্ষেত্রে ব্যাপার আছে। তো কেউ যদি বিদেশ যেতে চায়, তার ভার্সিটি বাদে অপশন কোথায়? কয়জনেরই এত টাকা আছে যে HSC দিয়ে বাপ মা বিদেশ পাঠাবে? কয়টা ফ্যামিলি বাড়ে? এটা মেজরিটি আমাদের চাই যে আমরা পাশ করে একটা স্কলারশিপ পাবো, যে পার্শিয়াল বা ফুল, ওখানে যায় দেন আমরা ভিসা এক্সটেন্ড করে 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 যদি সিটিজেনশিপ কোনো কালে পাই। এটাই তো আমাদের টেন্ডেন্সি থাকে। আমাদের কারো কাছে তো 2-3 কোটি টাকা নাই যে না এত টাকা দিয়ে বিদেশে পড়বো, কারো কাছেই নেই। সো তখনও তো আবার ভার্সিটি লাগতেছে। তাহলে ভার্সিটি লাগতেছে না একটা মাত্র কেসে, যেখানে আমি বিজনেস কোনো একটা স্টার্ট করব বা কোনো একটা স্কিল ডেভেলপ করবো, এমন স্কেলে যেখান থেকে আমার কামাই আসবে। এই জায়গাটা বিজনেসের সাকসেস রেট বিলো 10%। আমি এটা নিজে বলছি। ইভেন তুমি আমার সেক্টরে আসতে চাইলাম, বলবো ভাই আসিস না, লাইফ ধ্বংস হয়ে যাবে ভাই। আমি 24 ঘন্টা এটা করতেছি, 24 ঘন্টা স্টিল নট ইনাফ। মানে আমার মনে দিনটা যদি আরেকটু বাড়াই দিতাম তাহলে আরেকটু ভালো হতো। তোমার মনে হয় যে মাসে যদি আরেকটু কন্টেন্ট বানাইতে পারতাম, কিন্তু তুমি একটা হিউম্যান লিমিট রিচ করছো না, যে এরপর আর বানাইতে পারছি না। এবং বয়সের সাথে কিন্তু লিমিট কমতেছে, তোমার বাড়তেছে না। তো তুমি আগে যে পরিমাণ এনার্জিতে কন্টেন্ট বানাইতে, এখন বানাইতে পারতেছো, এটা আমিও পারতেছি না, স্বাভাবিক। সো এই জায়গাটাতে আমি বলবো ভার্সিটির ডিগ্রি লাগবে, সেই সাথে স্কিল ডেভেলপ করিও। এই জায়গাটাতে আমরা ভার্সিটিতে মিস্টেক করি। যেমন এখানে যারা আছে, মেজরিটি ইংলিশে কথা বলতে পারে না, মেজরিটি ক্যামেরার সামনেও কথা বলতে পারবে না, পাবলিক স্পিকিং করতে পারে না, পাওয়ার পয়েন্ট পারে না। ইভেন যদি ইন্টারনেট ব্রাউজ করে, এখন তো ChatGPT আছে, এটারও ইউজ অনেকে জানে না। মানে ChatGPTও শুধু ফানি কাজে ইউজ করে, যে চ্যাটিং করে। কারণ এটা ইউজ করে যে পুরো একটা দুনিয়া বানায় ফেলা যায়, এটাও মেজরিটি মানুষজন জানে না। এবং তাদের আক্ষেপটা কোন জায়গায়? আক্ষেপ হলো আমার ভার্সিটি কেন আমাকে শেখায়নি।
আমি তো এটা ভার্সিটিতে চান্স পাওয়ার আগেই জানি যে ভার্সিটি আমাকে এটা শিখাবে না, তা আমি কেন শিখতেছি না? এখন 2026 সালে যেখানে আমার হাতে ফোন আছে, আমি যদি কমপ্লেন করি যে একটা স্কিল জানি না, এটা কার দোষ? অবশ্যই নিজেরই দোষ। 100% ভাই, একটা স্কিল শিখতে বেশি টাইম লাগেই না। তুমি সার্চ দাও, তুমি হার্ভার্ড, তুমি এমআইটি, প্রত্যেকটার সব কোর্স, সব স্কিল পাবলিকলি দেওয়া আছে, তুমি চাইলেই পড়তে পারো। সো এইটা ছিল আমার ভার্সিটির স্ট্যান্স। তোমার স্ট্যান্স কি? আমার এখানে মনে হয় যে ভার্সিটিতে না চান্স পেয়ে বা ভার্সিটিতে না এসেও জীবনে অনেক কিছু করা যায়, দিস ইজ ট্রু। অনেকে করতে পারে, করতেছে, ট্রু দিস ট্রু। ইজ গুড। এখন আরেকটা বিষয় হচ্ছে ওই যে মানুষের মধ্যে ওই প্রথমে যে কোশ্চেনটা ছিল আর্লি এস্টাবলিশমেন্ট নাকি লেট এস্টাবলিশমেন্ট, আমরা আর্লি এস্টাবলিশমেন্টের দিকে একটু হুদাই বেশি ঝুঁকে যাচ্ছি। হ্যাঁ, এবং এটা করার ফলে সবাই তো আর এস্টাবলিশ হইতে পারে না, দেখা গেল 2% হলো, 98% তো হলো না। হচ্ছে না। এখন এই যে এটার পেছনে আমি ছুটতে যে আমাদের আসলে মাথায় রাখতে হবে যে আল্লাহ বাঁচায় রাখলে তো আমাদের 50-60 বছর ইনশাআল্লাহ হায়াত আছে, আল্লাহ বাঁচায় রাখবে। হ্যাঁ। তো তার আগে আমার 25-26 পর্যন্ত আমার পড়াশোনাটা শেষ করা উচিত। হ্যাঁ। যদিও আমার কাছে মনে হয় যে ভার্সিটি লাইফটা 21-22 মধ্যে শেষ হয়ে গেলে ভালো হতো, ভালো হতো। হ্যাঁ, তাহলে হচ্ছে আরো মানুষ আরো অনেক কিছু করতে পারতো। দেখা হলো কলেজ লাইফ তারপরে ভার্সিটি লাইফ মানে একটু ভাগ ভাগ করে দিলে বেটার হতো। সো এই জায়গাটাতে ভার্সিটি লাইফটা একটা মানুষের বাংলাদেশের পার্সপেক্টিভে, আমার যেহেতু বাংলাদেশের স্টুডেন্টরা দেখতেছে, বাংলাদেশের পার্সপেক্টিভে ভার্সিটিটা একটু ম্যাটার করে অনেক ক্ষেত্রে। এবং এমনকি যেমন আমি এখন এখানে বসে কথা বলতেছি, আমার কথা যে কয়জনই শোনেন, ভাইয়া কথা বলতেছে যে কয়জনই শোনেন, মানে এটা আসছেই আমরা একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসার। হ্যাঁ, একটা সার্টেন বুস্ট আমরা পাইছি শুরুতেই। এইটা ছাড়া কিন্তু মানে আল্লাহর রহমত অবশ্যই লাগে। এবং এটার পাশাপাশি যেটা আমাদের ছিল সেটা হচ্ছে যে একটা একাডেমিক এই জায়গাগুলো, ক্যাডেট কলেজে পড়ছি, তারপর ঢাকা ইউনিভার্সিটি পড়তেছে, ও ফার্স্ট হয়েছে বাউতে, ও হচ্ছে বুয়েটে পড়তেছে, ও ঢাবিতেই পজিশন করছে, প্রত্যেক জায়গায় ফার্স্ট হয়ে থাকার ফাটাই ফেলছে, এই জিনিসগুলো কাজে লাগে। সো এমনকি পরবর্তী জীবনে দেখা গেল আনাস ভাইকে কয়েক বছর পরে দেখলা যে একটা অমুক বিজনেস করতেছে, সে যখন কথা বলবে তুমি ওইটা কিন্তু গুরুত্ব দিয়ে শুনবা। লেটস সে আমি মজার কথা বলি, তারপরে দেখা গেল একটু সিরিয়াস হয়ে গেলাম কোনো একটা টপিক, তুমি কিন্তু একটু শোনো। কারণ কি? কারণ তুমি জানো যে ও একটু হলেও কিছু পড়ছে। হ্যাঁ, এই জিনিসটা আসে। সো ব্যবসা করো পরবর্তীতে বা এটাই করো, তুমি চেষ্টা করো যে যত ভালো জায়গায় পড়াশোনা করা যায়, আল্লাহ যেখানে রাখছে অবশ্যই সেখানেই যাবে। তুমি ফার্স্ট আর্টসে হলে তুমি চেষ্টা করো ঢাবির জন্য, তারপরে না হলে তুমি রাবি, জেইউ, জেএনইউ যেখানে হোক চেষ্টা করো। তুমি পড়তেছো ইঞ্জিনিয়ারিং এর জন্য, তোমার ফার্স্ট টার্গেটই থাকবে বুয়েট। তারপরে এক এক করে প্রত্যেকটাই ভালো, কিন্তু ফার্স্ট টার্গেটটা রাখা লাগবে। প্রথমে তুমি হাল ছেড়েন না, এটা না করে তো এই জায়গায় যাওয়াই যাবে না। এটাই বলবো আমার কথা, যে ইউনিভার্সিটি লাইফটা আমাকে কতটুকু পুশ করছে। ভার্সিটিতে অনেক রকমের পোলাপাইন থাকে, আমরা যারা মাদ্রাসা থেকে অনেকে আসে ওরা বসে, আবার যারা দেখা গেল যে অনেকে ওই যে চায় না যে এরা হচ্ছে এই ড্রেস এমন ড্রেস পড়তে চায় এমন, ওরাও বসে। আবার দেখা গেল যে এই দুই পার্টির মারামারি দেখতে ওদের পছন্দ না, ওরাও বসে। আবার যে একজন আছে বিসিএস পার্টি আছে, কেউ আছে বিদেশ যাওয়ার পার্টি, কেউ আছে এন্টারপ্রেনার পার্টি, কেউ আছে রাজনীতি পার্টি, রাজনীতিবিদ। আরে আল্লাহ, মানে কত একটা এইটাই আমি ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি যে ইউনিভার্সিটির নাম হলো যে বিশ্ববিদ্যালয়। মানে তুমি এখানে ঢুকে এত ওয়ার্কস অফ পিপল পাবা এবং এতগুলা ক্যারিয়ার প্যাথওয়ে দেখতে পাবা যেটা অ্যাকচুয়ালি নিজে তুমি জানো না। এই যেমন সাংবাদিক যে মানুষজন হয়, এটা তো একটা ভালো পেশা, রাইট? অনেকজনই করে। এটা কেমনে হয় তোমার মাথায় প্রশ্ন জাগে না? এটারও তো অবশ্যই একটা সার্কেল আছে। তারপর যে উকিল হয়, উকিল, লয়ার, ব্যারিস্টার, বিচারক, এদেরও একটা সার্কেল আছে, এরাও এক লাইনে পড়াশোনা করে। কিন্তু দেখো তুমি জানো কি ডাক্তার ইঞ্জিনিয়ার, এর ভাই আরও যে 200 পেশা আছে, এইটা তুমি তখন ভার্সিটিতে উঠে দেখতে হবে। ভার্সিটিতে উঠে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। এবং আমি কোন জায়গায়, যেমন কি হলে আমি শুয়ে আছি, লেটস আমারও আরো 8টা রুমমেট আছে বা 5টা রুমমেট আছে, এবার দেখে ভাবতে পারে আরে হলের মধ্যে 5 জন একসাথে থাকে, কিন্তু তুমি শুয়ে আসো, আর একজন বিসিএস এর পড়া পড়তেছে, একজন ব্যাংক জব, একজন আবার দেখা গেল একটা ল্যাপটপ কিনে ও ফ্রিল্যান্সিং করছে। তুমি তখন ভাববা যে আসলে আমার কোনটা করা উচিত, তোমার পুশ হবে। এমন যেটা আমি মাঝে সাঝে বলি, আমার লাইফে একটা পুশ এটা দিছে ক্যাডেট কলেজে পড়ার কারণে, কারণ আমার 50টা বন্ধুই ভালো জায়গায় গেছে, ওই আমি সবচেয়ে খারাপ জায়গায় আছি ঢাবিতে। কিন্তু আমি এমন ভাবটা ফাবর নিয়ে থাকি, মনে হয় যে আরে ওই মনে হয়, কিন্তু আমি সবচেয়ে লোয়েস্ট। মানে সো তুমি একটা ভালো সার্কেলের মধ্যে যদি থাকো, তখন লাইফটাও আস্তে আস্তে তোমার ফ্লারিশ করে ওখান থেকে। এখন ভাই ভার্সিটিতে তো পড়ার উপদেশ দিলাম আমরা, ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আপনার সব থেকে বেশি যদি কোনো জিনিস কাজে এসে থাকে সেটা কি? আমি অ্যাবনর্মাল অ্যামাউন্টে এক্সাম দিছি, মানে কল্পনা করতে পারবে না অনেকে। আমি ফার্স্ট ইয়ারে থাকতে মেডিকেল কোচিং করছি একবার, ভার্সিটি কোচিং করছি একবার। ওগুলার আমি ক্লাস কিছুই করতাম না, আমার ওদের বইগুলো কালেক্ট করছিলাম, ওগুলার উপর আমি প্রতিদিন যাই এক্সাম দিতাম।
ইভেন আমার অ্যাডমিশন টাইমে আমি তো ভালো স্টুডেন্ট ছিলাম, আমার মোটামুটি পড়া ছিল, আমি ইঞ্জিনিয়ারিংয়ের কিছুদিন ক্লাস করছি, তারপর থেকে আমি গুনে গুনে উদ্ভাসে পরীক্ষা দিতাম, ওমেকাতে পরীক্ষা দিতাম, ইউসিসিতে পরীক্ষা দিতাম, মেডিকোতে পরীক্ষা দিতাম, তারপর হলো বাসায় একটা টিচার ছিল সেখানে পরীক্ষা দিতাম। এখন এগুলা বাদেও আরও অসংখ্য অপশন। আমাদের সময় তো এডটেক ছিল না ভাই, 18 সালের ব্যাচ, তো তোমাদের সময় তো ওভাবে আসে নাই, তোমাদের সময় কেবল আসতেছে। তো এই আপনি অপশন ছিলেন মানে আমাদের ব্যাচের সময় ওই যে এগ্রিকালচারের ভিডিও আমি একটা ইন্টারেস্টিং শেয়ার করি। হ্যাঁ, এখন তো আমার যে ওয়াইফ, সেই ওয়াইফের হচ্ছে ওর এগ্রিকালচারের পরীক্ষা, আমি একটু ইন্টারাপ্টই করলাম, এগ্রিকালচারের পরীক্ষা, তখন আর কি আমাদের একটা প্রণয়ের সম্পর্ক ছিল। তো ওর হচ্ছে পরীক্ষা হবে, এখন ওরা জানে না যে ওরা জানে শুধু ঢাবি, বুয়েট মেডিকেলে দেবে, মেডিকেলে হয়নি, এখন কি করবে। এবার আমি হচ্ছে ওই যে কৃষি পরীক্ষা দেবে না কি একটা বললো, যে কৃষিতে আমি মনে ফর্ম তুলছি, কি বই কিনতে হবে কিছু জানে না, আপসেট। এবার আমার তখন ঢাবিতে হয়ে গেছে, এবার আমি গুগলে সার্চ দিলাম, মানে ইউটিউবে সার্চ দিলাম যে কৃষি ইউনিভার্সিটি ভর্তি, দিয়ে দেখি যে একটা হাট্টা গোট্টা একটা ভাই এসে বকাঝকা করতেছে, যে এটা করলে এমন না, এত সহজ না। তখন ভাইয়ের চুল টোল অন্যরকম কাটা ছিল, তারপরে একটা বোর্ড, সাদা হোয়াইট বোর্ডের সামনে একটা ইসে ছিল, এবার দেখলাম যে বাউতে ফার্স্ট হয়েছে, তার মানে এই মাল কিছু জানে। ওই যে একটা কথা বললাম যে এইগুলা কাজে লাগে, এটা একটু কাজে লাগে, তো চেষ্টা করতে হবে সবচেয়ে ভালোটা হওয়ার। তো আমি দেখলাম যে এই যে দেখলাম, এখন দেখি যে কি কি পড়াচ্ছে, বলতেছে যে এই বইটা পড়তে হবে, এটা পড়লেই 100% কমন, এইটা জুলজির থেকে একটু বেশি পড়তে হবে, তাই না? জুলজি মনে হয় ছিল, বোটানি, সরি জুলজি না, বোটানির থেকে বেশি পড়তে হবে, এই চ্যাপ্টার, এইগুলো এই জায়গা থেকে দেখবা আগের বছরের কোয়েশ্চেন ফাটাই মুখস্থ করে ফেলবা, দেখবা 70% কমন। আমি এখন আমার মুখস্থ হয়ে গেছে, আমি ওরে বললাম। এরপরে আমার একটা বন্ধু শোভন, ও এখন মানে ও পাইনি চান্স, সব জায়গায় ওয়েটিং, ওরে বললাম। শোভন এখন শেরে বাংলা কৃষিতে পড়তেছে, আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফ এই যে খুলনা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়া শেষ করছে। আর একজন আমার একটা ভাগ্নি, সে এখন বাউতেই পড়তেছে। এই তিনটাকে আমি পড়ছি আর্টসে, আমি ওই একটা ভিডিও থেকেই আমি হচ্ছে ইনফরমেশন দিছি। আর যেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক মুখস্থ করাটা ছিল ভাইয়ের মেইন টেকনিক, এখনো সেম আইডিওলজিতে আছে। এবং ওর সাথে আমার দেখা হয়েছিল হলো ডাচ বাংলা ব্যাংকে, তখন মনে হয় ফারহান ওভাবে উঠেও নাই, 21 সালের সময় দেখা হয়েছিল, আমিও উঠি নাই ওরকম, ওও উঠি নাই। তো দেখে বলো আপনি আনাস ভাই না, তো আমি তারপর ও আমাকে নাম্বার দিল, ওই সময় থেকে নাম্বার ওর কাছে আমার আছে, নাম্বার দিলাম, কানেক্টেড হইলাম, ও তারপর দেখাচ্ছে আমি যে ভিডিও বানাই লিলিপুর, তখন মানে কত লাইক ছিল, 22,000 বা 10-20 হাজারের মতো। তা আমি তখন দেখি, তারপরে হলো কয়েক বছর পর দেখি, আরে সালা মিলিয়নস, হায় কঠিন এস্টাবলিশ ছেলে। তো তারপরে তো আল্লাহর মতো ওর সাথে আমার ওই কন্টেন্ট বানানো হইলো, কাজ করা হইলো আর কি। তো যেই জায়গায় ছিলাম আমরা, কোথায় ছিলাম জানি, পরীক্ষা। সো এই যে মেজরিটি পোলাপান এরা যেটা করে, এরা অ্যাবনর্মাল অ্যামাউন্টে ক্লাস করেই যায়, বাট কোনোদিন প্র্যাকটিস করবো, মানে ও ক্রিকেট খেলবে, ব্যাট কত ইঞ্চি, বল কত ইঞ্চি, কেমনে ধরবো, কেমনে মারবো, সব করবে, জীবনে মাঠে নামবে না। সাঁতার কাটা সব স্ট্রোক নিয়ে পড়াশোনা করছে, পানি নিয়ে পড়াশোনা করছে, সব গিয়ার্স কিনছে, জীবনে পানিতে নামবে না, জীবনে হবে না। তো এই কারণে কিন্তু মানে আমাদের এক্সাম নিয়ে কাজ করা, বাংলাদেশে এক্সাম নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম কারেন্টলি হয়তো বা যদি বলি জাতের একটা, আমরা হলাম সেকেন্ড আরেকটা নিয়ে আসার চেষ্টা করছি, কিউজি টেস্ট। ওরা আমার কম্বাইন প্ল্যানে। সো যারা এক্সাম দিতে চাও অবশ্যই কিউজি টেস্ট ওয়েবসাইটে চেক দিবা, প্রচুর এক্সাম ব্যাচেস আছে, সামনে আমাদের অ্যাপ আসবে, এবং আমাদের ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখবা, আমাদের সব আপডেট তুমি ওখানে পাইতে পারবে। এবং আমরা কিন্তু এসএসসি আর এইচএসসির পুরাপুরি ফ্রিতে এক্সাম নিতে আছি রুটিন অনুযায়ী। সো তুমি চাইলে রুটিন দেখে যে না এই দিন এই চ্যাপ্টারের পরীক্ষা, তুমি চাইলে পরে এক্সাম দিলা। মুদ্রা কথা একটাই বাবা, সেটা হলো এক্সাম দিও। অফলাইনে হয়তো এক্সাম ব্যাচ অনেক কস্টলি, তো 5-7 হাজার, 10 হাজার, 15 হাজার অনেক ক্ষেত্রে লাগে যায়। অনলাইনে এটা হাজারের নিচে দাম, 300, 400, 500, 600 একটা কিনে নিলেই ওই বসে আছো, একটা এক্সাম দিয়ে দিলাম। সো এক্সাম দিও, মানে নো লাইং ম্যান। অ্যাকচুয়ালি আমি যত ক্লাস করছি তার চেয়ে দ্বিগুণ 3 গুণ এক্সাম দিছি। তোমার ক্ষেত্রে একটা কোশ্চেন আমি এবার করি, তুমি কি গাইডলাইন দিবা আমার ক্ষেত্রে ভালো করার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে আমরা যেদিন কিউজি টেস্ট নিয়ে কথা বলতেছিলাম বোর্ডের সামনে, আমরা যেদিন লঞ্চিং ইভেন্টে ছিলাম, আমি সেদিন বলেছিলাম যে পরীক্ষা দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার কিউজি টেস্টে পরীক্ষা দিতে হবে, এটা আমি বলতেছিলাম, ঠিক আছে? তুমি ভাবতেছো তুমি তো আগে আরেক জায়গায় প্রমোট করতে, কিউজি টেস্টের জন্য মানে প্রমোট বলতে কি, পরীক্ষা দেওয়াটা আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে তুমি যেখান থেকে খুশি পরীক্ষা দিতে পারো, তোমারই ভালো হবে। তুমি তোমার যে টিচার পড়ায় সে টিচার, আমি মনে আছে আমার অ্যাডমিশন টাইমে আমি হচ্ছে ওই ফার্স্ট দিন থেকে লাস্ট দিন পর্যন্ত যতগুলো পরীক্ষা দিছিলাম সবগুলো প্রশ্ন রেখে দিছিলাম, রেখে
ওটা হচ্ছে আমি পরে বাইন্ড করে দেখি এত মোটা হয়েছে। হ্যাঁ। And পরীক্ষার আগে আমি ওইটাই ওই জাস্ট দেখছিলাম। ভুলগুলা দেখে গেছে হ্যাঁ, যে কোন ভুলগুলো কি হয়েছে ওইটা দেখলাম। এটা And দেখার ফলে আমার কিন্তু রেজাল্ট মোটামুটি ওখান থেকেই প্রশ্ন ভাই আছে কত পৃথিবীতে। সেটাই। তুমি যদি একটা জায়গা থেকে একটা স্যার পড়াইছে বা তুমি ধরো কিউজি টেস্টেই এনরোল করে তুমি পরীক্ষা দিছো, শত শত হাজার হাজার পরীক্ষা দিছো, তোমার প্রশ্ন আর স্যার বানাবে কোন জায়গা থেকে? না, এভারেজ রুল হলো যে 10K রুল আমি বলি। কেউ যদি 10,000 কোশ্চেন একটা সার্টেন স্পেসিফিক ভার্সিটির উপর সলভ করে ফেলে, সে 70 to 80% কোশ্চেন হুবহু পাওয়া যায়, শিওর সেম টাইপ থেকে পাওয়া যায়। তাহলে কি আপনি বলতেছেন যে কেউ যদি 10,000 কোশ্চেনের উপরে পরীক্ষা? হ্যাঁ, এবং আমাদের এক একটা এক্সাম ব্যাচে আমরা মিনিমাম 15,000 করে কোশ্চেন দিই এখন। 15,000 মিনিমাম, এটা আমাদের 10 to 15,000 মিনিমাম। যে কোনো এক্সাম ব্যাচে যাওয়া নাম্বারসটা দেখবা। 10,000 কেমনে আমি বলি, সে টু সে ঢাবির 100টা কোশ্চেন আছে, 10 বছর কত হয়ে গেল? 1,000 হয়ে গেল না? এমনি করে 10টা ভার্সিটি ধরো দেখি, কোশ্চেন স্যার বানাবে কই থেকে? স্যার তো কোশ্চেন বানাবে এগুলা। তাহলে কিন্তু আনাস ভাই তোমাদেরকে একদম ওপেনলি বলে দিল, তোমরা এখন থেকে এইটা ফলো করতে পারো। আর কিউজি টেস্টে আমাদের এই যে তুমি একটা ট্রায়াল নাও, ঠিক আছে? তুমি একটা মাইট দিয়ে দাও, তুমি একটা কোর্স নিয়ে তুমি দেখবা যে আসলে আমি পরীক্ষা দিই, মাইক্রো 10,000 12,000 প্রশ্নে পরীক্ষা দাও। দেওয়ার পরে যদি তুমি মন থেকে আসলে পরে দেখা গেলো তুমি কোর্স কিনলা, পড়ো নাই, পরীক্ষা দাও না, এসে বললো আমার তো হয়নি, তাহলে হবে না। তুমি পরীক্ষা দাও, তারপরে যদি তোমার না হয় তুমি এসে বলবা যে ভাই আমি তো পরীক্ষা দিয়েছিলাম এই যে, তারপরে তুমি ওই কোর্সের টাকা নিয়ে যাও, ঠিক আছে? তুমি আজকে এটা আমরা বললাম, ঠিক আছে, কিনে ফেলো তুমি এটা করো। এইটা পরীক্ষা ছিল একটা, মানে অনেক তো সিরিয়াস কথা হলো ভাই। এবার একটা প্রশ্ন করি, আইরনি না, এটা একদম জীবনের প্রশ্ন। ওকে, এত পড়াশোনা, এত জীবনে কষ্ট, হ্যাঁ, এখন আপনি বলেন তো বিয়ে করার একদম আসল বয়স কোনটা আপনার কাছে? আমার কাছে তো আসলে আমি নিজে আনম্যারিড, বয়স চলছে, আমি এখনো যুবক আছি। সো আমার মোটামুটি মনে হয় আমি 30-এর দিকে চিন্তা করবো আর কি এটা। বাট অ্যাকচুয়াল যদি এজ বলি, বাংলাদেশের যেটা লিগাল এজ, হ্যাঁ, এইটাতেই করে ফেলো। মানে তুমি যত আগে করবা তত তোমার জন্য বেটার, এটা আমি অলওয়েজ সাজেস্ট করি। অনেস্টলি আই এম নট হ্যাপি। আমাকে যদি কেউ বলে আমি রিলেশনশিপগত দিক বা এগুলোতে আমি সারা জীবনে প্রচুর সাফার করছি, মানে অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ সাফারিং, এবং আই ডিডন্ট গেইন এনিথিং, এখান থেকে কোনো গেইন নাই। আই এম নট অ্যাট পিস, আমার লাইফে স্টেবিলিটি নেই অনেক ক্ষেত্রে। মানে আমি এমনভাবে জিনিসটাতে 8-20টা জড়াই গেছি, যে জিনিসটা মানে ইনস্ট্যান্টলি যে আমি বের করে আসে কোনো জায়গায় সেটেল হয়ে যাবো, এটা তো একজনের কথা না, এটা দুজন মানুষের কথা, তারও তো লাইফ আছে। সো এই জন্য আমি পারতেছি না। সো আমি বলবো যে যদি তোমার সক্ষমতা থাকে, মিনিমাম সক্ষমতা, এমন না যে একেবারে হাই ইস্টাবলিশড হবো, ভাই আমি তো হাই ইস্টাবলিশ হয়েছি, এখন পারতেছি না, ঠিক আছে? হাই ইস্টাবলিশমেন্টের দরকার নেই, দুইটা মানুষ বাঁচতে বেশি টাকা লাগে না। তুমি যদি মেয়ের মূলত ঝামেলাটা হয় কোথায়? মেয়ের ফ্যামিলি কনভিন্সিং, দ্যাট ইজ দ্য টাফ পার্ট। বাট ইফ হার ফ্যামিলি ইজ কনভিন্সড, যত দ্রুত করতে পারো, যে মেয়ের বয়স 18 তোমার বয়স 21, ডান। অ্যাটলিস্ট না করতে পারলেও তুমি ধরো তোমরা অনেক দিন যাবো তোমরা রিলেশনশিপে আসো, জানাও, বাসায় জানাও, কথা বলো যে আমি যে মোমেন্টে আমাদের হবে অবস্থা, সেই মোমেন্টে যাতে আমরা করে ফেলি। এইটাই হলো আমার মনে হয়, আমার কাছে মনে হয় সবচেয়ে আর্লিয়েস্ট। তোমার কত? তুমি তো করলে। আমি এটা হচ্ছে না, আমি তো করছি। এখন আমার কাছে মনে হয় বিয়ের জন্য সব থেকে বেটার এজ, মেয়েদের জন্য কোনো এজ নাই। হ্যাঁ, মেয়েদের জন্য তো তাড়াতাড়ি, সে যদি মনে করে 18তে বিয়ে করবে সে করেই ফেলতে পারে। ছেলেদের জন্য বিয়ের বেস্ট এজ হচ্ছে 20 অথবা 30, দুটোর একটা। মানে 20-এ করতে হবে যখন তার এইচএসসি পরীক্ষা শেষ। এই সময় প্যারেন্টসের উচিত ছেলেদেরকে বিয়ে দিয়ে দেয়। দিলে কি হয়, আপনি যদি 20 বছরে আপনার ছেলেকে বিয়ে দেন, তাহলে ভার্সিটিতে এসে ওর যে কত টাকা বাঁচবে এটা আপনি জানেন না। আপনি যত করে ধর্মের কথা বলেন, মনের কথা বললাম, ওর লাইনে ওর যে কত টাকা বাঁচবে আপনি এটা মানে কল্পনার বাইরে। হ্যাঁ, দেখা গেল যে সবার এই সময় বিয়ে হয়ে যাচ্ছে, দেখা গেল অনেক ছাড়াছাড়ির রেট অনেক বেড়ে গেল, কিন্তু যেই 40% রেটটা কমলো, দেখা গেল 60% ছাড়াছাড়ি হচ্ছে, কিন্তু 40% এত ছাড়াছাড়ি বাংলাদেশে এখনো হয় না, আমি জানি না, মানে লেটস সে, মানে অনেকে এটা লজিক দিতে পারে। সো এই জায়গায় যেটা হবে, ওই 40% পোলা ও 100% কিছু না কিছু করবে, এন্ড ভালো কিছু করার চেষ্টা করবে। দেখা গেল আর্লি এস্টাবলিশমেন্টের ওই যে মূলাটা ধরতে যে ও দেখা গেল যে বাটে পড়ে যাবে না। এখন আমাদের যেটা হয় 25 বছরের মধ্যে এমন কিছু একটা করে ফেলবো, এবং এটার পিছনে সোশ্যাল মিডিয়া হিউজলি দায়ী ভাই। মানে তুমি সোশ্যাল মিডিয়ায় এত সাকসেস দেখো ভাই, আমি নিজে ভাই, আমি তো মোটামুটি আল্লাহর রহমতে ভালো কামাচ্ছি, আমি মাঝে মধ্যে ডিপ্রেসড হয়ে যাই, ভাই হ্যাঁ এত টাকা, ভাই বাপরে বাপ এত টাকা আমার কই, আমি তো এত কাটতেছি, আমার কই, আমার নেই। এটা যদি আমার অবস্থা হয়, আমজনতার অবস্থা আরো খারাপ। কিন্তু এমন অনেকে ওই যে দেখবেন যে গাড়ি নিয়ে, গাড়ি টাড়ি নিয়ে একটা, ও কি করে কেউ জানে না, কিন্তু একটা ফাপড় পুপড় নিয়ে, না নামটা না বলি, বুঝছি, প্রমোট না করি, প্রমোট করবো না।
এটা করে কিন্তু হ্যাঁ করে। এটা দেখে তো ওই মনে করে যে আমার এই তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, দেখা গেল একটা ফট করে ড্রপ শিপিং শুরু করলো, ফট করে চায়না থেকে মাল আনতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এমন করে অনেকেই আছে। এখন ফ্রিল্যান্সিং আজ শিখে কালই কোর্স নামে এই সেই, আবার ও নিজে একটা কোর্স। যদি বিয়েটা আগে হয়ে যেত 20 বছর বয়সে, তখন ও স্টেবল থাকতো, পড়াশোনা ঠিকঠাক করতো, তারপর আস্তে আস্তে দেখতো কোনটা করলে ভালো হয়, ওর বউ সাজেস্ট করতো, আল্লাহ ওর বরকত বাড়ায় দিত, সব মিলিয়ে। এবং আমাদের জেনারেশনের পুরুষ মানুষদের সবচেয়ে বড় ট্রমা ভার্সিটি লাইফে তো ব্রেকআপ। মেজরিটি পুরুষ মানুষ যাদেরকে আমি চিনি, মেজরিটি ছেলে, তুমি যদি জিজ্ঞেস করো যে তোর লাইফে সবচেয়ে কষ্ট কোন সময় পাইছিস, বলে যে কোনো একটা মেয়ে ছ্যাক দিছে, ইনক্লুডিং মি। আই ওয়েস্টেড 1.5 ইয়ার্স অফ মাই লাইফ, লিটারালি আমার রিহ্যাবে যাওয়ার মতো অবস্থা, মানে এমন কোন সালে? ডেভাস্টেটেড। 21 থেকে 22-এর মাঝামাঝি বা 23 পর্যন্ত, মানে আমার 8টা সাইকিয়াট্রিস্ট দেখাইতে হয়েছে। দেন ধীরে 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 আমি মানে একটু রিকভার হয়েছে, রাইট পথে আসছি, এখন আল্লাহর মতো ফুলি রিকভার। বাট এই যে যদি আমি আর্লি সেটেলমেন্টে যাইতাম, আমার তো এইদিকে মনই যাইতো না। সো যারা পারো আগে করো, এবং এটাতে শুধু টাকা সেভ না, মাথা মেন্টালি সেভ হবা অনেক। এই যেমন আমি যেমন স্কার্ট ফর লাইফ, হ্যাঁ, আমার ভিতরের একটা অংশের ফিলিংস নাই, এটা তো গুড না। অ্যাজ এ হিউম্যান বিং এটা গুড না। এবং ও আরেকটা ভালো পয়েন্ট হিট করছে, এই যে সোশ্যাল মিডিয়ার সাকসেস দেখে কাউকে জাজ করিও না। প্রত্যেকের নিজস্ব কত যে যুদ্ধ আছে, ওর মনে 1 কোটি যুদ্ধ চলতেছে, আমার মনে 1 কোটি যুদ্ধ চলতেছে, প্রত্যেকের জীবনে অসংখ্য স্ট্রাগল আছে। আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের হাইলাইটটা দেখাই, একদম বেস্ট মোমেন্টের বেস্ট পিকচারটা এখানে দেখাই। তুমি যে এই ভিডিও দেখতেছো না আমাদেরকে, এখানে 1টা 2টা 3টা ভিডিও আছে, যে ফোনটা দিয়ে করতেছি এটাও মেলা টাকা দামি, এবং এটা তারপরে পোস্ট প্রোডাকশনে যাবে, তারপর আমরা ফসা টসা করে দিব, এডিট মারে। তুমি বুঝতেছো যে এই জিনিস যদি দেখে যে আরে ভাইদেরকে তো খুব চকচকা লাগতেছে, আমার ক্যামেরায় এত চকচকা লাগে না কেন? কারণ এই চকচকার পিছনে অনেক কিছু আছে। সো কাউকে দেখে ডিপ্রেসড হয় না। সোশ্যাল মিডিয়া থেকে পারলে, আমি তো অলওয়েজ বলি, আনলেস ইউ আর আর্নিং ফ্রম সোশ্যাল মিডিয়া, লিভ সোশ্যাল মিডিয়া অ্যাট ওয়ান্স। ও কামাচ্ছে কিন্তু, এবং আমিও কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া থেকে কামাচ্ছি। এই 2টা কেস বাদে সোশ্যাল মিডিয়াতে কোনো গেইন নাই, নাথিং টু গেইন হিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন ফারহান। আচ্ছা, আমরা তাহলে বিয়ে তো হলোই, 20 বছর অথবা 30-20-এর মাঝখানে করলে একটু প্যারা হয়ে যায়, কারণ ওর মধ্যে মানুষ একটা স্টেজে থাকে, মানে একটা সিঁড়ির মধ্যে, হ্যাঁ, একটা সিঁড়ির মধ্যে, মানে একটা ম্যাচুরিটি হিট করতে থাকে, একটা জায়গায় লেভেলে যে, তারপরে 20 বছরে একদম ইম্যাচিউর, নাই 30-এ একদম ম্যাচিউর, দুটার একটা। সো 20-এই করে ফেলো, সেটাই ভালো হয়। ঠিক আছে, বাসায় এই যে এইটুকু পার্টি কেটে মা আব্বুকে দেখাও যে আমার আসলে লাইফে যদি আমি এখন বুয়েটে আমার চান্স পেতে দেখতে চাও, তাহলে আমাকে বিয়ে দাও। আমার যদি ঢাবিতে দেখতে চাও, আমাকে তুমি বিয়ে দিয়ে দাও, তাহলে তুমি চান্স পাও, বলো আজই বলে দাও, তারপর যাওয়াই হবে, দেখা যাবে। তখন তুমি এখানে এসে হালকেনস্টাইন আমাদের এই যে কিউজিস্টের অফিসে থাকো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসে একটা কোশ্চেন, এটাও একটা পিকুলিয়ার কোশ্চেন যদিও। আপনার লাইফের কোন ক্লাসে বা কোন সময় আপনি ব্যাক যাওয়ার সুযোগ থাকবে, এন্ড ওয়ান্স ব্যাক, মানে আপনি একবারই ব্যাক যাইতে পারবেন, আপনার এখন যেই জ্ঞান বুদ্ধি আছে, টাকা পয়সা থাকবে না, জ্ঞান বুদ্ধি যেটা আছে, এই এক্সপিরিয়েন্স নলেজ নিয়ে আপনি ওই সালটাতে বা ওই ক্লাসটাতে আপনি ব্যাক গেলেন, এন্ড ওখান থেকেই আপনি আবার লাইফটা স্টার্ট হবে, একটা জায়গাতে যেতে পারবো। হ্যাঁ, আবার ব্যাক মানে আবার আস্তে আস্তে ব্যাক আসবে, আস্তে আস্তে, মানে পুরো লাইফটা আবার লিড করে আসবো। আমি ইন্টার লাইফে ব্যাক যেতাম, এইচএসসি লাইফে। পাবলিকের চোখে আমার এইচএসসি লাইফ, আমি বলবো যে বোর্ড ফার্স্ট, 15টা ভার্সিটিতে চান্স, বুয়েট মেডিকেল ডিইউ 3টাতে চান্স, এগুলা অনেকে দেখছে। আমি অনেস্টলি ইন্টার লাইফে ব্যাক যায় ওই আনাসকে বলতাম, মামা 3টার দরকারই নেই। আমি নিজেই এখন, মানে বাংলাদেশের যদি ট্রিপলেটের এগেনস্টে কেউ থাকে, সেটা আমি জাস্ট বিনা কারণে ওই সময় 3টাতে চান্স পাইছি। এবং সত্য কথা বলতে গেলে, আমি জাবিতে 10ম, ঢাবিতে 25, বাউতে ফার্স্ট, রাবিতে ফার্স্ট, অনেক জায়গায় ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আমি তো এগুলোতে ইন্টার ফার্স্ট পড়ার চিন্তা করিনি, আমি জাস্ট পরীক্ষা দিয়েছি পজিশন দেখানোর জন্য। পরে বুয়েটে আসলো 268 না, আমি এখন বিএমই নিছি যদিও, বাট আমি টপ সাবজেক্ট আসলো না। আবার মেডিকেলে ডিএমসি আসলো না। আমি অনেস্টলি একটা সত্য কথা বলে, ডিএমসি আসলে আমি বুয়েটে পড়তাম না, ডিএমসিতে পড়তাম। ঠিক আছে, সো এসএসএমসি কেন আমি এসএসএমসিতে পড়বো না, তারপরে আমি আমার ব্রেনকে বুঝতেছি না 1 নম্বর ভার্সিটিতে যেতে হবে। সো বুয়েটে আসছি, বুয়েটে আসার পর থেকে কিছু জিনিস রাইট করছি, খুবই রাইট করছি, কিছু জিনিস খুবই রং করছি। বাট তার পরবর্তীতে মোটামুটি আল্লাহ আমাকে মানে মোটামুটি একটা বেস লাইনে পৌঁছায় দিছে, সাকসেসফুল বেস লাইনে পৌঁছায় দিছে। বাট ইন্টার লাইফে আমি যাই ওই আনাসকে বলতাম যে কোনো একটার প্রিপারেশন, সেটা ফ্যামিলির সাথে কথা বলে ওই সময় ডিসাইড করা যে অ্যাকচুয়ালি তুমি কোনটাতে আসতে চাও। যেমন আমার বেশ কিছু ফ্রেন্ড বুয়েট, মেডিকেল, ঢাবি যে কোনো একটাতে খুব ভালো করছে, অ্যান্ড দে আর ফার মোর হ্যাপিয়ার দেন মি। আপনি আর কি ভালো করতে চাচ্ছেন ভাই? আর কি ভালো করতে চাচ্ছি বলতে, দেখো আমি
আর কি ভালো করতে চাচ্ছে, এটা তো দরকার ছিল না, মানে এটা তো দরকার ছিল না। আমি ফার্স্ট কি লাভ হইলো আমার, হয়তো আমি বই টই প্রমোট করছি, মানে ইট ওয়াজ বেনিফিশিয়াল ফর মাই বিজনেস বাট ফর মাই মেন্টাল হেলথ। তবে বুয়েটে যে 268 তম হইলেন, তো এইটা তো আর কি ভালো হবে? এটা হচ্ছে ভালো হইতো না, ধরো না বুয়েটটা ভালো হইতো না, বাট আমার যদি ডিএমসি তে আসতো, আমি যে সবচেয়ে বড় একটা দোটানা আমার মনে যে এখন একটা কষ্ট লাগে, তার মানে আপনি এখনো ডিএমসি এর জন্য এখনো পড়ে? হ্যাঁ এই জায়গাটাতেই তো কষ্টটা, যে আমি যে মেডিকেল বাদ দিয়ে এই লাইনে আসছি, আ বুঝো, মানে আমি যদি মেডিকেলে চান্স না পাইতাম আমার তো কষ্ট লাগতো না। এখন আমার সারা জীবন মনে হবে যে যখনই আমি এই বুয়েটের লাইফে তো কম ডলা খাই নাই, তো ডলা খায় মনে হয় যে ইস আমি যদি মেডিকেলে পড়তাম আমি আজকে মনে হয় ডাক্তার হইতাম। আমার বন্ধুরা তো বিশেষ টিশেষ দিয়ে ডাক্তার হয়েছে অনেকে, তা আমি মনে হয় ডাক্তার মনে হয় ভালো ডাক্তার হইতাম। তারপরে এখনও দেখি মুখস্থ শক্তি অনেক ভালো, ইস আমি মনে হয় অনেক ভালো ডাক্তার হইতে পারতাম, হিউম্যান বডিতে খুব ভালো বুঝি। তো এই যে অলওয়েজ যে একটা মানে দোটানা মনের মধ্যে চলছে, এবং চান্স পাওয়ার পর আমি এনজয় করতে পারি নাই, তো কন্টিনিউয়াস ঘাটতে হয়েছে ভাই মেডিকেল ভালো না বুয়েট ভালো, মেডিকেল ভালো না বুয়েট ভালো, এই নিয়ে যে কতজনের সাথে বসছি। এবং শেষে যেদিন আমার মা ওই ভর্তি ক্যান্সেল করে আনতেছে আমাকে, আমার মা পুরা রাস্তা কান্না, ভাই আমি চান্স পাইছি, বাপ মা হবে খুশি, আমার বাপ চাতে যে মেডিকেলের ভর্তি আমি ক্যান্সেল কথা বলে নেই 1 বছর। হ্যাঁ কোন মেডিকেল হয়েছিল যেন? সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ওখানে ভর্তি হয়, আমি ভর্তি ক্যান্সেল করে চলে আসছি। মানে ডিএমসি হয়নি তার? এইরকম বিষয়টা ছিল না, বিষয়টা ছিল যে আমার কথা ছিল আমি 1 নাম্বারটাতে পড়বো। এখন তখন তো বুঝি নাই যে বাংলাদেশের প্রায় সব মেডিকেলই কাছাকাছি, ডাক্তার মানে ডাক্তার, ছোট মানুষ, ছোট আমি ইন্টারে পড়ি তখন 18 বছর বয়স, ম্যাচুরিটি কি এখনকার মতো। সো যদি এই ম্যাচুরিটি নিয়ে ওখানে আমি যাইতাম, আমি একটা রাইট ডিসিশন নিতাম যে না ঠিক আছে আমি যা করবো, আমি টোটাল ফিউচার ক্যারিয়ারটা চিন্তা করতাম। আমার ভাই ছোটবেলা থেকে চিন্তা করলাম হলো সচিব, মানে কি প্রশাসন লাইনে যেতে চাই, তাই না। কোচিং করলাম কিসের ভাইয়া, মেডিকেলের কোচিং করছি, পরে পুরো এইচএসসি লাইফ কিসের পড়া পড়ছি, মেডিকেলের, কিন্তু বুঝো অ্যাডমিশন টাইমে আসে কোচিং করছি কিসের, ইঞ্জিনিয়ারিং, পরে চান্স পেলাম 3টাতে। ভর্তি হওয়ার কথা হলো পুরা বংশের মধ্যে প্রথম মেডিকেলে চান্স পেলো আনাস, ডাক্তার হবে প্রথম। মেডিকেলের ভর্তি ক্যান্সেল করে আসলাম বুয়েটে ঢুকে চিন্তা করলাম আমি বুয়েটে টিচার হবো, ঠিক আছে। লেভেল 1-এ ফার্স্ট ডিপার্টমেন্টে আমি ডিনস লিস্টে ঢুকে গেলাম, টপ যে স্টুডেন্টরা ডিনস লিস্টেও ঢুকে গেছি। পরে আসলো করোনার মধ্যে কি কারণে জানি ভিডিও বানানো শুরু করলাম, আল্লাহ ভালো জানে, কই থেকে ব্যবসা হয়ে গেল, কই থেকে কি হইলো, আদু ভাই হয়ে গেলাম হঠাৎ করে, এখন আদু ভাই হয়ে কোর্স ব্যবসা করে খাচ্ছে। মানে তুমি দেখো আমার ক্যারিয়ারটা এইদিকে একবার এদিকে একবার, এখন ধরো কোনোদিন আমাকে দেখবা পাশ করে আমি বিদেশে চলে গেছি হায়ার স্টাডিজের জন্য, আর তুমি বলবে যে ভাই কি হলো ভাই এই মানুষটা এমন কেন। তো এইটাই হলো আমার লাইফটা বিনা কারণে প্রচুর খারাপ হয়ে গেছে। ভাই হচ্ছে যেটা চাচ্ছে তার লাইফে, সে 11-এর লাইফটাতে ব্যাক যেতে চায়, এবং সেখানে যে তার কাছে এখনো মনের মধ্যে কোথাও না কোথাও আছে ডাক্তার হলেই ভালো হতো। হ্যাঁ এই জিনিসটা এখনো, এটা কিন্তু একটা নতুন একটা জিনিস আমরা জানলাম। এতদিন আমি ভাবতাম যে এই মনে হয় পাগলাই চাইছেই বুয়েটে পড়তেছেও বুয়েটে হয়তো, মানে এই যে আমরা একটা কথার মধ্যে আসলে চলে আসলো কথা। হ্যাঁ এবার তুমি বলো তো তুমি কি ফিক্স করতো? আমি তেমন কিছু ফিক্স করতাম না ভাই, আপনার মতো এমন ট্রমাটাইজ ঘটনা নাই। আর আমি যেটা করতাম, আমি ক্লাস 7-এ ক্যাডেট কলেজে গেছিলাম। ক্যাডেট কলেজে যে আসলে অপরচুনিটিস আরো অনেক বেশি থাকে, এমন না আমি আর্মিতে যাইতাম, আমি আর্মিতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, কখনোই না। ওখানে আমি ক্লাস 9 থেকে বলতাম আমি ইউটিউবার হবো, হাত থেকে বলতো। হ্যাঁ আমার ম্যাডামরা জিজ্ঞাসা করতো, স্যার ম্যাডামরা পাবলিক স্পিকিং হোয়াট ইউ ওয়ান্ট টু বি, সবাই বলতো যে আই ওয়ান্ট টু বি অ্যান আর্মি অফিসার, আই ওয়ান্ট টু সার্ভ মাই নেশন, হ্যাঁ আই ওয়ান্ট টু ডাই ফর মাই কান্ট্রি। হ্যাঁ ওইসব পোলা পাইনি আবার এখন কল দিয়ে বলে দোস্ত ভালো লাগছে, বলে তুই তো মরস নাই, তোরা বেতন দিচ্ছে এই কত। তুই আবার সো আমি তখন দাঁড়ালে বলতাম যে ওয়ান্ট টু বি ইউটিউবার আর অ্যাক্টর। আমি আমার আইএসএসবি পরীক্ষা মাস্ট একটা যাইতে হয়, ফার্স্ট আইএসএসবি, আমি 2টা আইএসএসবি দেয়া যায়, আমি সেকেন্ডটা দেই নাই, জরিমানা দিছি ক্যাডেট কলেজে। ফার্স্ট এডটা দিতে গেছি, যে এনে ওখানে একটা ডিবি ভাই জিজ্ঞাসা করে, সবাই থাকে, ওরা এখনো বলে আর্মির পোলাপানের সাথে দেখা হলে যে তুই বলছিলি, হ্যাঁ মানে এমন আর কি। সো আমি তো মানে এমন না যে আলাদা কিছু, কিন্তু যেটা করার চেষ্টা করতাম সেটা হচ্ছে ক্লাস 7 থেকেই কালচারাল সেগমেন্টে আরো ভালো করার ট্রাই করতাম। ক্যাডেট কলেজে যে এনে দেখা গেলো যে টাইমগুলো আরো অনেক কাজে ইউজ করা যায়, অনেক জায়গায় দেখা গেল যে আপনার ওই যে কি ক্লাবিং হয় বা ওরা ক্যাডেট কলেজ থেকে বাইরে আসে, আমি একটু ড্রয়িং শেখার ট্রাই করতাম, আমার অনেক কিছুতে ঘাটতি আছে, আমি সবকিছু মানে ওই যে ক্রিয়েটিভিটিটা আরেকটু বেটার করার ট্রাই করতাম, মানে একদম ছোট থেকেই দেখা গেল একটু ছবি আঁকাটা শিখতাম বা গান গাইতে পারি, এটাকে একটু আরো বেটার করতাম, করা যাইতো। মানে আমরা ছোটবেলায় অনেক কিছু এক জায়গা থেকে স্টার্ট করা যায়, আমরা ওইটা লজ্জায় করি না, কখনো মনে করি যে কি মনে করবে, বন্ধু বান্ধব কি মনে করছে, এটা হয়। আমি আরেকটু ইংলিশে ফ্লুয়েন্ট হইতে পারতাম, আমি আরো ভালো, মানে দেখা গেল যে একটা ইনস্ট্রুমেন্ট ভালো বাজাইতে পারতাম, অনেক কিছু করা যাইতো, এমনকি ক্যামেরা ভালো চালানো, এটা হয়। মানে আমি যখন তো দেখবেন অনেক সময় ভ্লগ করতেছি, কখনো গান গাচ্ছি, কখনো এটা করতেছি ওটা করতেছি, এভারেজ, আমি এভারেজ গাই। আমি হচ্ছে দেখা গেল ক্রিকেটও খেলি, ফুটবল খেলি, বাস্কেট খেলি। তুমি কোন একটা জায়গায় স্পেশালাইজ করতে চাইতা, নট জেনারেলাইজ। হ্যাঁ
এটা আমি চেষ্টা করতাম যে ওই জায়গায় ফোকাস থেকে গেমস টাইম থাকে, ওই গেমস টাইমে আমি কোনো একটা গেমস স্পেসিফিক্যালি খেলার ট্রাই করতাম। আমার ফিজিকটা দেখা গেলো যে আমি ওইটার উপরে ট্রাই করতাম, কোনো একটা স্পেসিফিক জায়গায় বেটার করার চেষ্টা করতাম কালচারালি। তো এখন যেটা নিয়ে কাজ করতেছি সেটা তো আমার সাথে মিলি হলো, আমি তো একাডেমিক্যালি কোনো একটা জায়গায় স্পেশালাইজ করতে যাচ্ছিলাম। হ্যাঁ, একাডেমিক্যালি ও কালচারালি, দেখছো আমাকে না আয়রনি করছে। আচ্ছা, তো এইটা আমি চাইতাম ক্লাস 7 এ আপনারা যারা আপনাদের 3 2 1 গো, আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনারা যদি ব্যাক যাইতে পারতেন কখনো, তাহলে আপনি কোন জায়গাটাতে ব্যাক যাইতেন এবং সেখানে যে আসলে নিজের লাইফের কোন কোন জিনিসগুলা ফিক্স করতেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমরা দেখার চেষ্টা করব এবং সেগুলোতে রিপ্লাইও করব। তাই আমরা একদম লাস্টে চলে আসছি। আমাদের হয়তোবা আর কোনো কোয়েশ্চেন যদি থাকে আমি একটু দেখি। কোনো কোশ্চেন নাই, বাট আমি এই ফাঁকে একটা কথা বলে দেই। লাইফ নিয়ে প্রত্যেকের ফ্রাস্ট্রেশন থাকতে পারে যে এইটা আমার কেন হইলো না, ওইটা কেন হইলো না, পিছনে যদি যাইতে পারতাম। এটা নিয়ে লাইফে চিন্তা করিও না, মনে রাখবো মহান আল্লাহ তাআলার যে প্ল্যান, উপরে উনি যে প্ল্যানটা করছে এটা তোমার জন্মের কয়েক হাজার বছর আগে তোমার কি কি হবে, কবে কি করবা, কি না করবা, কে তোমার সঙ্গী হবে, কি কি জায়গায় তুমি ভুল করবা, কি কি জায়গা থেকে উনি কি শিক্ষা দিবে, এভরি সিঙ্গেল থিং ইজ প্ল্যান্ড। এবং আমি এখন হয়তো বা ফ্রাস্ট্রেটেড আছি, বা এখন আমি অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড থাকাটা অ্যাকচুয়ালি ফ্যাশন, তাই না? তোমার আমার ফ্রাস্ট্রেশন থাকলে মানে আমজনতা অ্যাকচুয়ালি আমাদেরকে মারা উচিত। হ্যাঁ, বাট এইসব নিয়ে চিন্তা না করে লাইফে শুধু আগাইতে থাকবা। আর আমি আরেকটা জিনিস দেখছি, লাইফে খুব বড় প্ল্যান করিও না কখনো। মানে 10 বছরে কি করব, 5 বছরে কি করবো, হ্যাঁ এটার একটা স্বপ্ন থাকতে পারে। স্বপ্ন একটা জিনিস, আর একটা হলো ডিটেইল প্ল্যান করা যায়, আমি আগে এটা করব, দেন এটা করব, তারপর এটা হবে। লাইফ ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। মানে লাইফ এরকম সাইন কার্ভের মতো আপস অ্যান্ড ডাউনস তোমাকে দিবে। এবার আমি একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করি, ফারহান, তুমি যে এই যে মানে আমি যেমন বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ফিগার্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট, আই এগ্রি অন দ্যাট। এবং তুমিও কিন্তু আমার কন্ট্রোভার্সিগুলো এক ধরনের, তোমারগুলো একটু মানে লাইক একটু খুচাখুচি টাইপের, যে ও একটু খুঁতাই দিলাম। এই কাজটা আমি আগে এর থেকে সবার সাথে করতাম, এটা আমি বাদ দিছি। তুমি এরকম কেন যে গুতাই দিলাম, এটা একটু গুতাই দিলাম, একটু গুতাই দিলাম, তারপর গুতাই দেওয়ার ওখান থেকে আবার ভিউ কামাচ্ছি, মানে ওয়াই ইজ দিস ম্যান? আমার বন্ধু মানিক কালকে বলতেছে যে আকাশ দিয়ে তীর উড়ে যাচ্ছে, তুই তীরটা নিয়ে এসে ঢুকাই দিলি। সত্য কথা। এরকম হচ্ছে ব্যাপারটা। আসলে বিষয়টা হচ্ছে আমি ব্যক্তিগত জীবনেও একটু মজা করতে পছন্দ করি খুব বেশি। মানে এত প্যারাডারা নিয়ে কি হবে, একটু মজা করতে পছন্দ করি। আমার দেখা গেলো ক্যাডেট কলেজে ফার্স্ট দিন জেনে যে বন্ধুটা দেখা গেলো, ওরা মাঝে সাঝে বলে ফার্স্টের দিন এসে তো তোর দেখে খুব মেজাজ খারাপ হচ্ছিল, যে আরে এমন করে কেন, তুই করে কথা বলে কেন। আমার বন্ধু কবির রামে যে বলছে, এই কিরে কি অবস্থা, প্রথম দিন খাইছিস? ও তো গেছে চেতে, মানে ওরা প্ল্যান করছিল যে এর সাথে কোনোদিন কথা বলবো না, তুই তোকারি করে, খোঁচাখুচি করে, এটা ক্রিকেট। পরে আস্তে আস্তে ওরাই কিন্তু পছন্দ করে। তো এমন একটা বিষয় আর কি। আমি যেমন ক্যামেরার সামনে যদিও আমি ভাইয়ের সাথে দেখা গেলো, তাও একটু হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। না ও আসলে বেসিক্যালি আইরনি করতে পছন্দ করে, মানে একটু আইরনি একটি ভয়াবহ রূপ, ভালো লাগে। এখন যেটা হয়, আমরা অনলাইনে দেখতে পছন্দ করি খুবই পরিপাটি। যেমন ভাই যখন বলে না এই শালা, মানে এইটা একটা ভাই একটা ছোটরে এমনি বলে, আর আমরা অনলাইনে চাই কি তুমি পড়ো বাবা, কেমন আছো। কিন্তু আর রিয়েল লাইফে কি এসব ঘটে ভাই? রিয়েল লাইফে কোনোদিন এমন হয় যে আমরা কিছু কিছু ভিডিও দেখি না, এই ছোট লোক তুই কোথা থেকে যা এখান থেকে, বলে না? রিয়েল লাইফে এইভাবে একটু কমই হয়, হতে পারে কিন্তু কম হয়। সো আমি আসলে ওই যে রিয়েল ভাবেই সবকিছু করার ট্রাই করি, যেগুলো একটু খোঁচাখুচি হয়ে যায়। আমি দেখা গেলো বেফাস একটা মন্তব্য করে ফেললাম, মানে আমি যেটা ফিল করতেছি, আমি দেখা গেলো একটু মজা করলাম। আমার বন্ধু মানিক একটা ভিডিও বানাইছে, দেখা গেলো ঢাকেবি নিয়ে, আমি একটু মজা করছি। এখন ওরা চায় কি যে না সবাই অনলাইনে সাধু, আমি ব্যক্তিগতভাবেও ওইটাই ফিল করি, তাই আমি বলে দিলাম। মানে ফিল করি বলতে এমন না যে আমি কাউরে ছোট করতেছি বা এমন টাইপ, মানে মজা করছি ভাই, মজা, ট্রুলি মজা। কাউরে কোনো কিছুতে ছোট করা কিছুই না, আমি হাসতেছি, একটু মজা করলাম, দ্যাটস ইট। সরি ফর দ্যাট। কেউ যদি ভুল করে মনে করে থাকেন যে আমার ভুল হয়েছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনার ওই যে ট্যাপ ছেড়ে মুখটা ধুয়ে আসেন, মাথাটা ঠান্ডা করে ফেলেন। যাই হোক জিনিসটা আর কি কন্ট্রোভার্সিয়ালের দিকে চলে যাচ্ছে। বাট আমার মতে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আফটার এ সার্টেন অ্যামাউন্ট অফ ফেম তোমাকে ফিল্টার্ড হইতে হবে। তোমাকে না, সবাইকে, আমাকেও। আমি নিজেই তো ফিল্টার্ড হয়ে গেছি লাস্ট 2 ইয়ার্স এ। আপনি ফিল্টার্ড হলে ভালো লাগবে, আমি এসে বলবো এই সিলেবাস শেষ হয়েছে, স্টিল তোমরা কি চাও যে আনাস ভাই ফিল্টার্ড হয়ে যায়? আনাস ভাই বকাঝকা না করুক, বুঝো, বকাঝকা সবই করি, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফিল্ট্রেশন। কারণ যখন তোমার অডিয়েন্স সাইজটা বাড়ে, দেয়ার আর লটস অফ পিপল
লটস অ্যান্ড লটস অফ পিপল। যদিও তুমি যে জনরাতে তোমার অ্যাকচুয়ালি সিরিয়াস হইলে ভিউয়ার্স থাকবে, সিরিয়াস হয়ে যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু আমাকে কিছু সিরিয়াস হইতে, কারণ আমি তো টিচার মানুষ না, না তাহলে কি টিচার বড় আমরা ভাই চাই মানুষ আর কি, এই হ্যাঁ। তোমরা কারা কারা চাও আনাস ভাই চেঞ্জ হয়ে যাক, ফিল্টার্ড হয়ে যাক, আনাস ভাই এখন থেকে ফিল্টার্ড ভাবে, তারা লেখো যে আমরা চাই ফিল্টার্ড হোক। আর যারা যারা চাও না, না ওরা তো না কমেন্টে বলে যে আর আনাস ভাই গালি দেন, আর হ্যাঁ আর কমেন্টে বলো যে আনাস ভাই গালি দেন। কোনটা বেশি ভোট পড়ে আমরা সেটা দেখতে চাই। ওকে, পডকাস্ট অনেক লম্বা হইলো, খুব মজার বেশ কিছু ইনফর্মাল কথা হলো। আশা করি এখান থেকে তোমরা বেশ কিছু ইনসাইটস পাবা। এরকম আরও কিছু এপিসোডস হবে যেখানে অ্যাকচুয়ালি গেস্টও আমরা, হোস্টও আমরা, এবং নতুন গেস্ট নতুন হোস্ট হয়তো আসতে পারে। স্টে টুন এবং স্টে উইথ কিউজিটেস। আসসালামু আলাইকুম, টাটা, বাই।